দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কলকাতা সংবাদ। আজ 8ই জুলাই সোমবার জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। শান্তনুর লেটার হেডে সীমান্তে গোমাংস পাচারের ছাড়পত্র, তথ্য প্রমাণ তুলে নিশানা করলেন মহুয়া। সন্দেশখালী মামলায় বড় ধাক্কা, রাজ্যের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, তদন্ত চালাবে সিবিআই। বোসের চিঠিতে কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার খবর ভিত্তিহীন। রাজ্যের উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গড়ল সুপ্রিম কোর্ট, রাজ্যকে গুরুত্বপূর্ণ নির্দেশ। আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি, আর থাকতে না পেরে পোস্ট করলেন রাহুল গান্ধী। অস্ত্র আইনে মামলা, রাজ্যের বাইরে নিয়ে যেতে পারে জেসিবিকে পুলিশ। 10ই জুলাই 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, তৃণমূলের নজরে সংগঠনের পারফরম্যান্স। প্রিয় দর্শক, আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সম্প্রতি বিতর্কিত মন্তব্য করার ন্যায় সংহিতা আইনে এফআইআর দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। তা নিয়ে কেন্দ্রকেও কড়া চ্যালেঞ্জ করেছেন। এবার পাল্টা হাতিয়ার হিসেবে গরু এবং গোমাংস পাচার ইস্যুকে তুলে ধরলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সরাসরি কেন্দ্রীয় মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রকের দিকে আঙুল তুললেন তিনি। বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের লেটার হেড প্যাডে সীমান্তে গোমাংস বিনিময়ের ছাড়পত্র দেওয়া হয়েছে, তথ্য প্রমাণ সহ তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মহুয়া। প্রশ্ন তুললেন বিএসএফ স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্দেশ্যে। এক্স হ্যান্ডেলে মহুয়ার পোস্টে দেখা গিয়েছে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের লেটার হেড প্যাডে বিএসএফ এর 85 নম্বর ব্যাটালিয়নের নাম উল্লেখ রয়েছে। জনৈক জিয়ারুল গাজী নামে এক ব্যক্তির 3 কেজি গোমাংস সীমান্তের ওপারে পাঠানোর ছাড়পত্র দেওয়া হয়েছে এবং তা দিয়েছেন বিএসএফ। গরু পাচারের মতো ঘটনায় সীমান্তে বিএসএফ জড়িত, সেই অভিযোগে বহু আগে থেকেই সরব রাজ্যের শাসক দল তৃণমূল। বিশেষত গরু পাচার নিয়ে দলের একাধিক হেভিওয়েটকে সিবিআই ইডির তলবের পরিপ্রেক্ষিতে উল্টে কেন্দ্রের উপরই দায় চাপিয়েছে শাসক দল। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই গরু ও কয়লা পাচারে বিএসএফ ও সিআইএসএফ কে দায়ী করেছেন। এবার মহুয়া মৈত্র একেবারে নথি তুলে ধরে সেই অভিযোগের সুর চড়ালেন আরও এক ধাপ। অত্যন্ত সংক্ষিপ্ত পোস্টে জোর দিলেন শান্তনু ঠাকুরের নাম লেখা লেটার হেড প্যাডে বিএসএফ এর ওই ছাড়পত্রের ছবিটিতে 3 কিলো গোমাংস কিভাবে ভারত বাংলাদেশ সীমান্তে বিনিময় হয় তার নিদর্শন হিসেবে এই প্রমাণ বলে দাবি কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের। এ নিয়ে এখনো শান্তনু ঠাকুরের প্রতিক্রিয়া মেলেনি। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্যে নিজের বিরুদ্ধে এফআইআর এর পাল্টা হিসেবেই কি মহুয়ার এই গোমাংসের নথি ফাঁস? প্রশ্ন থাকছেই। সন্দেশখালী জমি দখল এবং মহিলাদের যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের জন্য হাইকোর্ট যে নির্দেশ দেয়, সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে করা রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। জমি দখল ও যৌন হেনস্থার মামলায় সিবিআই তদন্তের কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন রাজ্য। বিচারপতি গাভই এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চে মামলার শুনানি হয় সোমবার। শুনানিতে বিচারপতি গাভাইয়ের পাল্টা প্রশ্ন, এই বিষয়ে রাজ্য সরকার কেন আবেদন করেছে, তারা কাকে প্রোটেক্ট করতে চাইছে। প্রসঙ্গত, সন্দেশখালীতে মহিলাদের উপর নির্যাতন এবং জমি দখল করার অভিযোগ নিয়ে শতপ্রণোদিত মামলা করেছিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতে ওই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। গত 29 এপ্রিল শীর্ষ আদালতে মামলাটি উঠলে শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানায় রাজ্য। আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, ওই মামলা সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে, সেগুলি আদালতে জমা দেওয়ার জন্য 2-3 সপ্তাহ সময় দেওয়া হোক। বিচারপতি গাভাইয়ের বেঞ্চ জানায়, শুনানি মুলতবি থাকলেও তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করা যাবে না, এমনকি শীর্ষ আদালতে মামলা বিচারাধীন রয়েছে এই যুক্তি দেখিয়ে হাইকোর্টের শুনানিতে বাধা দেওয়াও যাবে না। অর্থাৎ সুপ্রিম কোর্টের ওই পর্যবেক্ষণ মেনে তদন্ত চালিয়ে নিয়ে যায় সিবিআই। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। কলকাতা পুলিশ কমিশনার ও ডিসি সেন্ট্রালের বিরুদ্ধে সম্প্রতি চিঠি লিখেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই চিঠির প্রেক্ষিতে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়াল এবং ডিসিপি ইন্দিরা মুখার্জির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য পুলিশের ডিজি ও স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রবিবার রাতে এমনটাই জানা গিয়েছিল, যদিও তা ভিত্তিহীন বলে জানা যাচ্ছে খোদ স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রেই। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, কোনো একটি রাজ্যে কর্মরত কোনো আইপিএস অফিসারের বিরুদ্ধে কেন্দ্র একতরফাভাবে কোনো ব্যবস্থা নিতে পারে না। তিনি স্পষ্ট করে দেন, কোনো শৃঙ্খলামূলক কার্যক্রম শুরু করা হয়নি। প্রসঙ্গত, রাজভবন
রাজভবনের গরিমা নষ্ট করার পেছনে মদত জুগিয়েছে পুলিশ। চিঠি লিখে এহেন অভিযোগ জানিয়েছেন সিভি আনন্দ বোস। সূত্রের খবর, রিপোর্টে বোস জানান, একজন সরকারি আধিকারিকের যেভাবে কাজ করা উচিত তা করছে না কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়াল ও সেন্ট্রাল ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায়। তার প্রেক্ষিতেই দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য পুলিশের ডিজি ও স্বরাষ্ট্র সচিবকে স্বরাষ্ট্র মন্ত্রক চিঠি দিয়েছে বলে খবর সামনে আসে, যদিও তা খারিজ করে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্র। প্রসঙ্গত, গত মে মাসে রাজভবনে এক মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে রাজ্যপালের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ আধিকারিকদের প্ররোচনার অভিযোগ তোলেন রাজ্যপাল। রাজ্যপালের অভিযোগ, আইপিএস আধিকারিকরা তাদের কাজকর্মের মাধ্যমে রাজ্যপালের কার্যালয়ের গৌরব নষ্ট করেছেন। তারা সরকারি আধিকারিকের মতো আচরণ করেননি, তারা নিজেদের সুবিধা মতো নিয়ম কানুনকে অবহেলা করেছেন। উল্লেখ্য, ঘটনার সূত্রপাত ঘটে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের রাজভবনে ঢুকতে বাধা দেওয়া নিয়ে। রিপোর্টে রাজ্যপাল বোস জানান, ভোট পরবর্তী হিংসায় আক্রান্তরা অনুমতি নিয়ে রাজভবনে এসেছিলেন তার সঙ্গে দেখা করতে, কিন্তু আক্রান্তদের রাজভবনে ঢুকতে বাধা দিয়েছে কলকাতা পুলিশের আধিকারিকরা। রাজ্যের উপাচার্য নিয়োগের জট কাটাতে সার্চ কমিটি গড়ে দিল সুপ্রিম কোর্ট। এই কমিটির নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ললিত। শীর্ষ আদালতের নির্দেশ, উপাচার্য নিয়োগের জন্য পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীকে 3 জনের নাম পাঠাবে সার্চ কমিটি। সেই তালিকা থেকে একজনের নাম চূড়ান্ত করে আচার্যকে পাঠাবেন মুখ্যমন্ত্রী। এরপর সংশ্লিষ্ট ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ করবেন রাজ্যপাল। এই প্রেক্ষিতে রাজ্য সরকারকেও গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বলা হয়েছে, উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যকে বিজ্ঞাপন দিতে হবে, আর সেই বিজ্ঞাপনে আদালতের নির্দেশের উল্লেখ করতে হবে। এই বিজ্ঞাপন থেকেই উপাচার্য নিয়োগ হবে এবং আগামী 3 মাসের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করতে হবে। বাংলার 31টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে সমস্যা চলছে। রাজ্য বনাম রাজ্যপালের দড়ি টানাটানির জল গড়ায় দেশের শীর্ষ আদালতে। গত এপ্রিল মাসে এই সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্যের অভিযোগ ছিল, উপাচার্য সংক্রান্ত একটি বিল বিধানসভায় পাশ হওয়ার পরও রাজ্যপাল তাতে সই করেননি, তাই সমস্যা তৈরি হয়েছে। সেই প্রেক্ষিতে এই আদালতে রাজ্যপালের আইনজীবীরা জানিয়েছিলেন, রাজ্য সরকার যে নামের তালিকা দিয়েছে তার থেকে কয়েকজনকে নিয়োগ করা হবে। এরপরই 1 সপ্তাহের মধ্যে দ্রুত 6 উপাচার্য নিয়োগের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তবে তারপরও উপাচার্য নিয়োগ নিয়ে জট কাটেনি। অবশেষে সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, উপাচার্য নিয়োগের বিশেষ সার্চ কমিটি গঠন করা হবে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ললিত চাইলে সব বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কমিটি গঠন করতে পারেন এবং আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা কমিটি গঠন করা যেতে পারে। সার্চ কমিটির 3টি নাম পাঠানোর কথা মুখ্যমন্ত্রীকে, তবে সেই নাম যদি তার পছন্দ না হয় তিনি শীর্ষ আদালতে দ্বারস্থ হতে পারেন। আবার মুখ্যমন্ত্রী নির্বাচন করে দেওয়া একটি নাম যদি রাজ্যপালের পছন্দ না হয় তাহলে তিনি আদালতে দ্বারস্থ হতে পারবেন, এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। গোটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার কথায়, সুপ্রিম কোর্টের রায় গণতন্ত্র জিতেছে। আসামে বৃষ্টির কারণে ভয়াবহ বন্যার পরিস্থিতিতে সেখানকার মানুষের জীবন বিপর্যয়ের মুখে। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকারকে দোষ দিয়ে পোস্ট করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধী লেখেন, আসামে বন্যার কারণে সৃষ্ট চরম ধ্বংসযোগ্য হৃদয় বিদারক 8 বছরের অবিনাশের মতো নিষ্পাপ শিশুকে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। রাজ্য জুড়ে সমস্ত শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আসাম কংগ্রেসের নেতারা আমাকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। 60,000 মানুষের মৃত্যু, 53,000 মানুষ বাস্তুচ্যুত এবং প্রায় 24 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এই পরিস্থিতিতে। এই সংখ্যাগুলি বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের স্থূল এবং গুরুতর অব্যবস্থাপনাকে প্রতিফলিত করে, যা বন্যামুক্ত আসামের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল। আসামের একটি ব্যাপক এবং সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গির প্রয়োজন। স্বল্পমেয়াদে যথাযথ ত্রাণ, পুনর্বাসন এবং ক্ষতিপূরণ এবং দীর্ঘমেয়াদে বন্যা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সবকিছু করার জন্য একটি সমগ্র উত্তর পূর্ব জল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। আমি আসামের জনগণের সাথে আছি। আমি সংসদে তাদের সৈনিক এবং আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছি রাজ্যকে দ্রুত সব ধরনের সাহায্য এবং সমর্থন দেওয়ার জন্য। চোপড়া মামলায় চাপ বাড়িয়েছে তাজামুল ইসলাম ওরফে জেসিবি। এবার তার বিরুদ্ধে অস্ত্র আইনের ধারা যোগ করা হয়েছে, কারণ পুলিশ তার কাছ থেকে 2টো অবৈধ অস্ত্র উদ্ধার করেছে। চোপড়ায় ইসলামপুর আদালত কুখ্যাত বাহুবলীকে আরো 5 দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে। তদন্তের স্বার্থে জেসিবিকে অন্য রাজ্যে নিয়ে যাওয়া হতে পারে বলেও শোনা যাচ্ছে। চোপড়া কাণ্ডে জেসিবির চাপ বেড়েছে। সালিশির নামে নির্যাতনের ঘটনার পর চোপড়া থানার পুলিশ জেসিবির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে। সেই সাথে তাজমুল ওরফে জেসিবিকে 5 দিনের হেফাজতে নেয় তারা। ইসলামপুর আদালতের পাবলিক অ্যাডভোকেট সঞ্জয় ভাওয়াল বলেন, পুরনো মামলায় অস্ত্র আইন যুক্ত করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ অবস্থায়
অবস্থায় তাকে বিদেশ নিয়ে যাওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন পাবলিক প্রসিকিউটর। আইনজীবী সঞ্জয় ভাওয়ালের মতে আরও অস্ত্র খুঁজে পাওয়ার সম্ভাবনার কারণে পুলিশ হেফাজতে চাওয়া হয়েছে। তাকে বিদেশে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে। অস্ত্রের বিষয় বিদেশের রাজ্যে নেওয়া যেতে পারে, অন্য কেউ সংযুক্ত আছে কিনা তা পরীক্ষা করা হচ্ছে। উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের নজরে উত্তর দিনাজপুর, বনগাঁ ও রানাঘাটের সংগঠন। লোকসভা নির্বাচনের আগে বুঝিয়ে দেওয়া হয়েছিল সাংগঠনিক পারফরমেন্স যাচাই হবে। যদিও এই তিন জায়গার লোকসভা আসন রায়গঞ্জ, বনগাঁ ও রানাঘাটে পরাস্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। এই সাংগঠনিক জেলার অন্তর্ভুক্ত স্থানেই হতে চলেছে বিধানসভা উপনির্বাচন। আজ সোমবার শেষ হচ্ছে 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচার। মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন হবে আগামী 10ই জুলাই। লোকসভায় খারাপ ফলের পরে সংগঠনের একাধিক মাইনাস পয়েন্ট নজরে এসেছে দলের শীর্ষ স্তরের। এবার বিধানসভার উপনির্বাচনে ফল খারাপ হলে তার দায় বর্তাবে সংগঠনের উপর। সাংগঠনিক পারফরমেন্স যে আগামী দিনের শেষ কথা তা বারবার বুঝিয়ে দেওয়া হয়েছে। এর পরেও দূরত্ব, যোগাযোগে অনীহা, একে অপরের প্রতি শ্লেষ ও নিচু তলায় যারা কাজ করছেন না তারা দলের নজরে রয়েছে। প্রার্থী নয়, সংগঠনকে সামনে রেখেই তাই নজরে উপনির্বাচনের ফল। লোকসভা ও বিধানসভা উপনির্বাচন উভয় ভোটেই খারাপ ফল মানে সাংগঠনিক দুর্বলতা আছে। প্রার্থী না পছন্দ হলে তার বিপক্ষে যাওয়ার প্রবণতা খারাপ। আবার বেশ কয়েকটি ক্ষেত্রে প্রার্থী গুরুত্ব দিতে চাননি অনেকে। খবর এখন এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথম পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।